আমি সালমা সালমা খাতুন। আমি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স কুর্মিটোলা জেনারেল হসপিটালে কর্মরত আছি। আচ্ছা, আপনি কি লক্ষ্য করেছেন যে ভ্যালেন্টাইন্স ডে এর কয়েক মাস পর গর্ভপাতের সংখ্যা বেড়ে যায়? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে এর পরে লক্ষ্য করেছি যে এটা বেড়ে যায়। এটা কি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন উপলক্ষে এটার ফলাফল? ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এটার ফলাফলটা আসলে কি, ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে বুঝতে পারে না, তারা না বুঝেই ভ্যালেন্টাইন ডে উদযাপন করতে গিয়ে তারা অনেক কাছাকাছি একটা সম্পর্ক বিল্ড আপ করতে গিয়ে এই ধরনের অকারেন্স ঘটে। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে এর পর কিশোরীরা বা কলেজ পড়ুয়া মেয়েদের গর্ভপাতের জন্য বেশি আসতে দেখা যায়, তাদের বয়স কিরকম হয়? তাদের বয়স দেখা যায় শুরু হয়ে যায় 13 থেকে আপনার টিনেজের মধ্যেই 20-র মধ্যেই আসে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের পর গর্ভপাতের জন্য আসা মেয়েদের সঙ্গীরা তাদের সঙ্গে কি আসে, না তারা একা আসে? না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আসে না। দুই একজন হয়তো দেখা যায় বিষয়টা অলরেডি প্রকাশ হয়ে গেছে, তখন ফ্যামিলির চাপে হয়তো দুই একজন সাথে আসে, বা মেয়ে হয়তো তাকে বাধ্য করে যে তাকে যেতে হবে, নইলে আইনত কোনো ঝামেলা হবে, এইসব ভয়ে দুই একজন হয়তো আসে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 90% ক্ষেত্রে দেখা যায় তারা একাই আসে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের সম্পর্কগুলোতে রোগীদের মানসিক চাপ বা বিচ্ছেদের কি হ্যাঁ, গল্প বিচ্ছেদ শোনা তো যায়? গল্প অনেকেই শুনি, আমরা অনেকেই শুনি যে হচ্ছে তারা ভ্যালেন্টাইন ডেতে তাদের একটা রিলেশন বিল্ড আপ হয়েছে, এরপরেই সে হচ্ছে তার গর্ভধারণ হয়েছে, এরপরে দেখা যায় ছেলে হয়তো বেকার বা বাবা মায়ের ভয়ে ফ্যামিলির চাপে সে মেয়েকে তখন আর অ্যাকসেপ্ট করতে পারে না। তখন দেখা যায় কি তাদের মধ্যে যে বিচ্ছেদটা ঘটে যাওয়ার পরে মেয়ে তো তখন টোটালি একটা মানসিক একটা ডিপ্রেশনে চলে যায়, বা সে একদম মানসিকভাবে ভেঙে পড়ে। তখন সে এটাকে হচ্ছে গর্ভপাত করানোর জন্য হসপিটালে আসে। আসার পরে দেখা যায় সে সঙ্গী তার সাথে আসে না, সে তখন আমাদের কাছে দুঃখ প্রকাশ করে তার এই বিচ্ছেদের গল্পগুলো আমাদের কাছে বলে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের সময় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কারণ হিসেবে রোগীরা কি ধরনের গল্প আসলে বলে, বা কি ধরনের রিজনটা বলে যে সে একা যখন আসে তখন এটা কিভাবে সে উপস্থাপন করে নিজেকে? সে প্রথমে তার হিস্ট্রিতে যখন আমরা জিজ্ঞেস করি তখন সে প্রথমে বলতে চায় না, দেখা যায় ভয়ে বলতে চায় না। পরে যখন আমরা বলি যে আপনি একা আসছেন, সাথে আপনার হাজব্যান্ড, বা প্রথমে বলে যে তার হাজব্যান্ড সে বিয়ে করেছে। পরে যখন আমরা তার হিস্ট্রি নিতে যাই বা গার্ডিয়ানকে ডাকি যে আপনার গার্ডিয়ান সাথে নিয়ে আসেন, তখন সে ভয়ে হচ্ছে বলে দেয় যে এ ধরনের তার অকারেন্সটা হওয়ার পরে তখন দেখা যায় সে বিচ্ছেদের গল্পগুলো আমাদেরকে বলে যে হচ্ছে তার যে ছিল লাভার বলি আমরা বা যাই বলি, সে হচ্ছে সামাজিক লোকলজ্জার ভয়ে তাকে ছেড়ে চলে গেছে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের পর গর্ভপাত করতে আসা রোগীদের মধ্যে কি ব্রেকআপ বা সম্পর্ক অবনতি বড় কারণ হিসেবে হয়ে দাঁড়ায়? এরকম কোনো কিছু গর্ভপাতের কারণ ব্রেকআপের কারণ হয়ে দাঁড়ায়? হ্যাঁ, দেখা যায় তারা হচ্ছে কিছু সময় একটু হয়তো আনন্দঘন একটা মুহূর্তের জন্য, পরবর্তীতে দেখা যায় যখন সে প্রেগনেন্ট হয়ে যায় তখন সেই ছেলে তাকে ছেড়ে চলে যায়। চলে যাওয়ারও কারণ হচ্ছে সে হচ্ছে লোকলজ্জার ভয়ে বিয়ে করে না, বা বিয়ের আগে যেহেতু একটা গর্ভধারণ হয়েছে, সেক্ষেত্রে ছেলে তাকে ছেড়ে চলে যায়। এবং সে মেয়েটাও হচ্ছে মানে এটা বড় ধরনের একটা বিচ্ছেদ, যে একটা মোমেন্টের জন্য তার সারা জীবনের যে মানে এই যে কষ্টটা, তখন ওই ছেলে আর সেটা মেনে নিতে চায় না, আর পুরা ব্লেমটা চলে আসে ওই কিশোরীর উপরে, ওই মেয়ের উপর। তখন দেখা যায় কি তাদের মধ্যে এই যে কথা কাটাকাটি, বা হচ্ছে একজন আর একজনকে ভয় দেখানো, বা সামাজিকতার কারণে এই যে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে যখন মেয়ে, তখন দেখা যায় তাদের মধ্যে এই বিচ্ছেদটা ঘটে যায়। ভ্যালেন্টাইন্স ডে পরবর্তীতে যে গর্ভবতী অল্প বয়সী মেয়েদের মানসিক বা শারীরিক পরিস্থিতি কি ধরনের হয়? তাদের শারীরিক পরিস্থিতি বা মানসিক পরিস্থিতি পরবর্তীতে কি ধরনের আপনারা দেখেছেন? হ্যাঁ, তাদের মানসিক পরিস্থিতিটা আসলেই খুবই খারাপ হয়ে যায়। অনেক ক্ষেত্রে মেয়েরা এটা মেনে নিতে পারে না, ডিপ্রেশনে থাকে। দেখা যায় তার ফ্রেন্ডসদের এটার সাথে একটু ইনক্লুড করে, যে ফ্রেন্ডসদের সাথে কথাটা শেয়ার করলো, কিন্তু ফ্যামিলির সাথে অনেকে আছে দেখা যায় 50% কেসে দেখা যায় ভার্সিটির মেয়েরা যদি হয় তারা ফ্যামিলিকে বলেই দেয়। দেওয়ার পরে তখন ফ্যামিলি বা সবার চাপে তখন যখন ছেলেটা তাকে বিয়ে করতে রাজি হয় না, তখন সে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায়। এবং এই ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম মেয়েরাই সুইসাইডের দিকে চলে যায়, যে কোনো কিছু না ভেবে তারা সুইসাইডের একটা ডিসিশন নিয়ে নেয়, যে অনেকে সুইসাইড করেও ফেলে, বা অনেকে যারা একটু ফ্যামিলির সাথে ইনক্লুড থাকে তারা হয়তো এটাকে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন থেকে উদ্ধৃত কোনো ঘটনা বা গর্ভপাতের কোনো কাহিনী আপনার স্মরণে আছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করা যায়? হ্যাঁ, আমি হচ্ছে ভায়া টেস্ট ডিপার্টমেন্টে ছিলাম। তো এক
16 বছরে একটা মেয়ে ভাইয়া টেস্টের জন্য ডক্টর সাজেস্ট করে। যখন আমি ভাইয়া টেস্ট করতে যাই তখন তার যে সার্ভিক্সটা আছে মানে জরায়ুর মুখ যেটা, ওইখানে খেয়াল করলাম যে হচ্ছে বাঁশের একটু চাটাইয়ের মতো কিছু অংশ ওইখানে লেগেছিল। তো পরে আমি যখন ওইটা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে বারবার চেষ্টা করতেছি দেখার জন্য এটা কি, পরে যখন আমি ওই বাঁশের চাটাইটা যখন বের করতে গেলাম আমি পরে হাতে দেখলাম যে এটা হচ্ছে বাঁশের একটা ওই যে কুঞ্চে টাইপের যেরকম থাকে ওই রকম একটা প্রোডাক্ট ওখানে লেগেছিল। যখন আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে তোমার এখানে আঘাতের কারণটা কি আর হচ্ছে এটা কেন এখানে লেগে আছে, তখন মেয়েটা বললো যে তার যে প্রেমিক ছিল সে তাকে অনেকবার বলেছে বিয়ে করার জন্য, সে বিয়ে করে নাই, সে তার ফ্যামিলিকেও বিষয়টা জানাতে পারে নাই। বাচ্চাটাকে যে সে গর্ভপাত করবে এই জন্য লোক লজ্জার ভয়ে সে কোনো ক্লিনিকেও যায় নাই। ইভেন সে হচ্ছে একটা এমএমএম কিট খেয়েছিল, কিন্তু তারপরেও তার মনে হয়েছে যে ভিতরে কিছু প্রোডাক্ট রয়ে গেছে। এই জন্য কী করেছে, সে ওই বাঁশের চাটাইটা দিয়ে নিজে নিজে চেষ্টা করেছে, ওখানে অনেক খোঁচাখুচি করেছে। যে তার ধারণা ছিল যে আমি যদি ওইখানে খোঁচা দিয়ে দিয়ে যদি হচ্ছে ইয়া করতে পারি, মানে আমার বাচ্চাটা বুঝি মানে আমার প্রেগনেন্সিটা মনে হয় ইয়ে হয়ে যাবে, বের হয়ে যাবে, এটা সে মনে করে ওইখানে বারবার আঘাত করছে তার নিজের শরীরে। এবং সে তার সার্ভিক্সের মুখটা এত বাজে অবস্থা ছিল, মানে পুরাটা একদম ল্যাসারেশন হয়ে গেছে এবং জায়গাটা সেপ্টিসেমিয়া হয়ে গেছে। পরে আমি ডক্টরকে ডাকার পরে তার পুরা হিস্ট্রিটা নিলাম। তখন সে বলল যে সে লোক লজ্জার ভয়ে কাউকে জানাইতে পারে নাই। তার যে গর্ভধারণের যে মেইন কারণ যে ছেলেটা ছিল তাকে বহুবার বলার পরেও সে বিয়ে করতেও রাজি হয় নাই। তখন সে বাধ্য হয়ে কোনো ঔষধও কিনতে পারে নাই। দিন দিন এটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য সে কী করেছে বাঁশের ওই ইয়েটা দিয়ে ওখানে বারবার আঘাত করার চেষ্টা করেছে গর্ভপাত করার জন্য, কিন্তু ফাইনালি হয় নাই এবং ওইখানে ইনফেকশন হয়ে টোটালি সেপ্টিসেমিয়া হয়ে গেছে। এরকম একটা ঘটনা ছিল যে কতটা কষ্ট পেলে একটা মেয়ে মর্মান্তিক একটা সিচুয়েশনে গিয়ে দাঁড় হয়ে যায়। আচ্ছা, এবার একটা সমকালীন একটা প্রশ্ন, যেটা হলো এই মুহূর্তে আমাদের দেশে অনেক প্রায়শই নাটক ইউটিউব এবং ফেসবুক এবং মিডিয়াতে যে নাটকগুলো তৈরি হয় বা রিলেশনশিপ বিল্ডের জন্য যে বিষয়গুলো সামনে আসে, সেটা কি কোনোভাবে আপনি মনে করেন যে এই সমাজের অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরীদের এটা বিপথে নেওয়ার জন্য এটা কোনো ভূমিকা রাখে? হ্যাঁ, ডেফিনেটলি রাখে। দেখা যায় এখন অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের হাতে আমরা মোবাইলটা অনায়াসে তুলে দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু খেয়াল করতেছি না যে তারা ইউটিউবে যাচ্ছে, তারা কি দেখতেছে, মানে আমরা সবসময় তাদের অবজারভেশন করি না। দেখা যায় তারা হচ্ছে যে তাদের খেলা থেকে শুরু করে যখন তারা খেলার অপশনে যায়, এখন ইউটিউবে ক্লিক করলেই অনেক বাজে অপশনগুলো চলে আসে, দেখা যায় তারা অনায়াসে ওখানে ঢুকে যাচ্ছে, তারা এটাকে একটা ইন্টারেস্টিং একটা স্টোরি মনে করে এগুলো দেখতে থাকে এবং অনেক কিছু শিখে যায়, যেটা তার বয়সের আগে সে এগুলো শিখে যাচ্ছে। এবং আমার মনে হয় ইউটিউব বা হচ্ছে বিভিন্ন যে ইয়াগুলো আছে ইনস্টাগ্রাম থেকে শুরু করে যে আমাদের অনেক কিছু আছে যেগুলোর কারণে ওরা এগুলো দেখে দেখে কীভাবে গর্ভধারণ করা যায় বা কীভাবে তাদের লাভটা শুরু হয়ে যায়, কিভাবে গর্ভপাত ঘটানো যায়, এই জিনিসগুলো তারা শিখে এটাকে অনেক ইজি মনে করে, তারা এদিকে ইনফ্লুয়েন্স হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই এটা ক্ষতির কারণ। অনেক স্টোরি তো বিভিন্নভাবেই দেখি, তো সেক্ষেত্রে দেখা যায় অনেক স্টোরি সামনে আসে, সবগুলো তো বলা বা শেয়ার করা সম্ভব হয় না। দেখা যায় দুই একটা আমরা হয়তো যেগুলো অনেক বেশি মর্মান্তিক থাকে সেই ঘটনাগুলাই আমরা শেয়ার করি। এবং আমাদের দেখা এই জিনিসগুলো হচ্ছে সমাজের জন্য যেরকম ক্ষতিকর, একজন ফ্যামিলি, একটা মেয়ে, সবার জন্যই আসলে এই সামাজিকভাবে এটা অনেক ক্ষতির একটা কারণ। আপনি কি মনে করেন ভ্যালেন্টাইন্স ডে কয়েক মাস গর্ভপাতের সংখ্যা বেড়ে যায়? হ্যাঁ, এটা আমি মনে করি। আচ্ছা, এটা কি ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের ফলাফল বলে মনে হয়? এটা ভ্যালেন্টাইন ডে উদযাপনের ফলাফল হতে পারে, কারণ হচ্ছে তো আমরা তো এই দিনটাকে অনেক বিশেষ দিন মনে করি। তারা তখন এই দিনে কি করবে নিজেরাও ডিসিশন নিতে পারে না, তখন অনেক কিছুই ভুল তারা এই দিনে করে ফেলে। ভ্যালেন্টাইন্স ডে পর কিশোর বা কলেজ পড়ুয়া মেয়েদের গর্ভপাতের জন্য বেশি আসতে দেখা যায়, তাদের বয়স কিরকম হয়?
তাদের বয়স ম্যাক্সিমাম হচ্ছে 13 থেকে 20-এর মধ্যে থাকে, টিনেজেরই বেশি পাওয়া যায়। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের পর গর্ভপাতের জন্য আসা মেয়েদের সঙ্গীরা কি তাদের সঙ্গে আসে নাকি তারা একা আসে? অনেক সময় সঙ্গে আসে না, কারণ হচ্ছে যখন এটা ফ্যামিলি জেনে যায় বা একটা গর্ভপাতের জন্য আসে, তখন ওই ছেলেটা চিন্তা করে যে আমি ওখানে গিয়ে আবার কোন বিপদের সম্মুখীন হব, এই জন্য দেখা গেছে ম্যাক্সিমাম সময়ই একা আসে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন থেকে তৈরি হওয়া সম্পর্কগুলোতে কি রোগীদের মানসিক চাপ বা বিচ্ছেদ পরবর্তী এরকম বিচ্ছেদের গল্প শোনা যায়? এটা অবশ্যই হচ্ছে বড় ধরনের একটা মানসিক চাপ, কারণ যখন সেই ভুল কাজটা করে ফেলে, যখন গর্ভপাতে যায়, এটা তো একটা অনেক বড় ধরনের একটা কষ্ট। তখন সে ফ্যামিলি বা সবকিছু মিলেই সে মানসিক চাপে থেকে এক ধরনের বিচ্ছেদ তাদের মধ্যে সৃষ্টি হয়। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের সময় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কারণ হিসেবে রোগীরা কি ধরনের ঘটনা উল্লেখ করে? অনেক সময় তো তারা ওপেনলি সেই ঘটনাটা বলতে চায় না। আমরা যখন তাদেরকে সার্চ করি বা হিস্ট্রি নিতে যাই, তখন দেখা গেছে সে আমাদের কাছে বলতে বাধ্য হয়। তখন বলে যে আসলে আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে, মানে এই ধরনের ঘটনাই বেশি বলে থাকে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের পরে গর্ভপাত করতে আসা রোগীদের মধ্যে কি ব্রেকআপ বা সম্পর্ক অবনতি বড় কারণ হয়ে দাঁড়ায়? ব্রেকআপ তো হয়ই, কারণ হচ্ছে একটা ভুল যখন করে ফেলে, আর এটা যখন সবাই জেনে ফেলে, ফ্যামিলি থেকে তো একটা চাপ সৃষ্টি হয়, তখন তাদের মধ্যে একটা ব্রেকআপ সৃষ্টি হয়। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন থেকে গর্ভবতী হওয়া স্বল্প বয়সী মেয়েদের শারীরিক মানসিক কেমন চাপ পরিস্থিতি দেখা যায়? শারীরিক মানসিক দুইটাই তাদের মধ্যে অনেক বেশি দেখা যায়, কারণ মানসিকভাবে তারা অনেক ভেঙে পড়ে। যখন সে গর্ভপাত করে ফেলে, তখন সে বারবার মানে চিন্তা করে যে আমি আসলে ভুল করেছি, এটা আমার করা উচিত হয়নি, যেটার তার প্রভাব তার মনে এবং শরীরে কঠিনভাবে প্রভাব ফেলে। আচ্ছা, এই ভ্যালেন্টাইন্স ডে পরবর্তীতে গর্ভপাতের ঘটনা বা এরকম কোনো ঘটনা অনাকাঙ্ক্ষিত আপনার সামনে মনে আছে, আমাদের সাথে যেটা শেয়ার করা যায়? আছে, এখন তো আসলে আমাদের এই গর্ভপাতের জন্য বিভিন্ন ধরনের মেডিসিন বাজারে পাওয়া যায়, যেটা খুব ইজিভাবেই ফার্মেসিতে গেলে আমরা সেটা কালেক্ট করতে পারি। আর সেটা খাওয়ার পরে তাদের অনেক ব্লিডিং হয়, তারা মনে করে যে হচ্ছে এটা খাওয়ার পরে হয়তো বা আমার মানে এটা সলিউশন হয়ে যাবে, কিন্তু অনেক সময় এটার সলিউশন হয় না, যে কারণে তাদের পরবর্তীতে হসপিটালে আসতে হয় এবং এটার জন্য ডিএনসি করতে হয়, যেটা খুবই মানে কষ্টদায়ক। আচ্ছা, এখন এই বিশেষ দিন উপলক্ষে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ইউটিউব, ফেসবুক বা মিডিয়াতে যে ধরনের নাটক বা সিনেমা যে বিষয়গুলো, টেলিফিল্মগুলো তৈরি হয়, এটা কি মনে করেন যে এই বয়সের অপ্রাপ্তবয়স্ক বা আফটার ম্যারেজ বা প্রিভিয়াস ম্যারেজ রিলেশন, এটার জন্য কোনো ক্ষতিকর বিষয়? ইউটিউব, ইনস্টাগ্রাম এই ধরনের আমাদের যা আছে, দেখা গেছে কি এখন তো আমরা একটা কিছু দেখা শুরু করলে, সার্চ করলেই সামনে অনেক কিছু চলে আসে। আমরা অনেক সময় দেখা গেছে আমাদের ছেলে মেয়ে কী দেখতেছে, আমরা সেটা নিয়ে অত ফলো করি না, বা অনেক কিছুই তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সেখান থেকে শিখে যায় যে কীভাবে গর্ভবতী হওয়া যায়, কীভাবে গর্ভপাত করা যায়, মানে এগুলো দেখা গেছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই শিখে যায়, যেটা মানে ইউটিউব থেকেই হয়ে থাকে। আচ্ছা, এই যে মেডিসিনগুলোর কথা বলেন, যেগুলো খাওয়ার কথা, এগুলো তারা আসলে কিভাবে জানতে পারে, এগুলো সম্পর্কে কিভাবে? এটা জানার জন্য আসলে এখন ওরকম কোনো কিছুর প্রয়োজন হয় না। এখন দেখা গেছে গুগলে সার্চ করলে এই ধরনের মেডিসিন পাওয়া যায়, যেটা খুব ইজিভাবেই আমরা ফার্মেসি থেকে কালেক্ট করতে পারি। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন থেকে উদ্ধৃত কোনো ঘটনা বা গর্ভপাতের কাহিনী কি আপনার স্মরণে রয়েছে, যা বিশেষভাবে আমাদের সাথে শেয়ার করা যায়? হ্যাঁ, এরকম অনেক ঘটনাই আসলে ঘটে থাকে, কিন্তু সবগুলো তো আর আমরা ফেস করি না। তবে একবার হচ্ছে একটা ঘটনা ঘটেছিল যে সে হয়তো মানে বাজার থেকে কিছু মানে মেডিসিন খেয়ে এটা রিমুভ করার চেষ্টা করছিল, কিন্তু হয়নি। তারপরে যে কারণে তাকে হসপিটালে আসতে হয় এবং ডিএনসি করতে হয়। আর ডিএনসি করতে যেয়ে তার তো মানে বাসা থেকেই অনেক ব্লিডিং হচ্ছিল, কিন্তু ডিএনসি যখন করছে তখনও তো এক ধরনের কষ্ট আছে। দেখা গেছে সে প্রচুর অ্যানিমিক হয়ে গেছে, তার হিমোগ্লোবিন চলে আসছে 5, যে কারণে তাকে অনেক ব্লাড দেওয়া লাগছে। আর তার ব্লাড গ্রুপটা ছিল মেনলি নেগেটিভ, এরকম যে ব্লাডটা খুঁজে পাইতে তার গার্ডিয়ানের অনেক বেশি কষ্ট হয়েছে, যেটা দেখে খুব খারাপ লাগছে। মেয়েটার অবস্থা এরকম ছিল যে হচ্ছে ব্লাডও খুঁজে পাচ্ছিল না, আবার হচ্ছে মানে কি করবে, সবাই একটা দিশেহারা, বাবা মাও কান্নাকাটি শুরু করছে। এখন এই পরিস্থিতিতে গেলে আসলে মানে ওই ফ্যামিলিটাই বুঝে যে তার কতটা কষ্ট হয়। তারপর হচ্ছে সেই মেয়েটাকে অবশেষে সেখান থেকে ব্লাড ম্যানেজ হয়েছে, কিন্তু যেখানে হচ্ছে 5 ব্যাগ দেওয়ার কথা সেখানে তাকে 3 ব্যাগ দিয়েছে, যে দেওয়ার পরে সেই মেয়েটাকে অবশেষে সেই
ওটি থেকে তাকে হচ্ছে আইসিইউতে রেফার করতে বাধ্য হয়েছে। কিন্তু এটা খুব মর্মান্তিক ছিল, ঘটনাটা খুবই পেইনফুল ছিল। আমরা ওইখানে যারা ছিলাম মোটামুটি সবাই মানে খুবই কষ্ট পাইছি। মনে হয়েছে যে এত কম বয়সী মেয়েটা আসলে এত বড় একটা ভুল করে আজকে সে মৃত্যুর পথে, মানে যেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি তামান্না জেরিন, রেজিস্টার্ড নার্স, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। বর্তমানে কর্মরত আছি কুর্মিটোলা জেনারেল হসপিটাল, ঢাকা ক্যান্টনমেন্টে সিনিয়র স্টাফ নার্স হিসেবে। আপনি কি লক্ষ্য করেছেন যে ভ্যালেন্টাইন্স ডে কয়েক মাস পর গর্ভপাতের সংখ্যা বেড়ে যায়? আসলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকেও এক্স্যাক্ট পরিসংখ্যান করা যায়নি যে এক্স্যাক্ট বছরে কতজন গর্ভপাতের শিকার হয় বা গর্ভপাত করে। তবে আমার পার্সোনাল মতামত থেকে বলতে পারি ভ্যালেন্টাইন্স ডের পরে এই সংখ্যাটা বেড়ে যায়। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের ফলাফল বলে মনে হয়? হ্যাঁ, মনে করি। কারণ ভ্যালেন্টাইন্স ডে যদিও বা এটা আমাদের সংস্কৃতি না, এটা আমাদের কালচার না, এটা বিদেশি কালচার, তারপরে এটা আমরা এমনভাবে আমাদের ভিতরে ধারণ করেছি, বিশেষ করে আমাদের পরবর্তী জেনারেশন বা টিনেজে যারা বলি তাদের কথা যদি বলি, এমনভাবে আমাদের ভিতরে আমরা ধারণ করে ফেলেছি যে এটার জন্য আমাদের প্রি প্ল্যান থাকে, আমাদের প্রিপারেশন থাকে। ভ্যালেন্টাইন্স ডেতে প্রত্যেকটা কাপল চায় যে তার সঙ্গীকে নিজের মনের কথা সেদিন প্রকাশ করতে, বা ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে অনেক সময় দেখা যায় যে তারা একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, যার কারণ হিসেবে দেখা যায় মেয়েটি গর্ভধারণ করছে, সেখান থেকে গর্ভপাতের ঘটনাটা ঘটছে। ভ্যালেন্টাইন্স ডের পর কিশোর বা কলেজ পড়ুয়া মেয়েদের গর্ভপাতের জন্য বেশি আসতে দেখা যায়। তাদের বয়স কেমন হয়? না, এখন তো ওভাবে হসপিটালে বা মাতৃসদন যে ক্লিনিকগুলো থাকে ওগুলোতে তো কিশোরীরা ওভাবে আসে না। তবে তারা গর্ভপাতের জন্য হাতের কাছে ফার্মেসির তো অভাব নেই, ফার্মেসিতে তারা যায়, সেখানে গর্ভনিরোধক বা গর্ভপাতের জন্য বিভিন্ন যেই মেডিসিনগুলো আছে সেটা তারা কালেক্ট করছে এবং মেডিসিনটার মাধ্যমে তারা গর্ভপাত ঘটাচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের পর গর্ভপাতের জন্য আসা মেয়েদের সঙ্গে কি তাদের সঙ্গে আসে? বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা একাই আসে, আবার মাঝে মাঝে দেখা যায় হয়তো বা চাপে পড়ে, মেয়েটার চাপে পড়ে বা যে কোনোভাবে মেয়েটার দিক থেকে হয়তো বা চাপ সৃষ্টি করা হয়, যার কারণে অনেক সময় মেয়ের সাথে আসে, সে তার সঙ্গীকে নিয়ে আসে। আবার অনেক সময় এটা আমি দেখেছি যে মেয়ের পরিবার হয়তো বা জানতে পেরেছে, মেয়ের ফ্যামিলি জেনে গেছে, মেয়ের মা মেয়েকে সাথে করে নিয়ে এসেছে গর্ভপাত করানোর জন্য। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন থেকে তৈরি হওয়া সম্পর্কগুলোতে রোগীদের মানসিক চাপ বা বিচ্ছেদের কোনো গল্প শোনা যায়? প্রেগনেন্সি তো খুবই মধুর একটা জিনিস, আমি নিজেও একজন মা, কিন্তু সেটা যদি হয় একটা অনৈতিক সম্পর্কের ফসল, অবশ্যই সেটা সুখকর কোনো স্মৃতি না বা মধুর কোনো বিষয় না। তো যার কারণে একটা আনম্যারিড মেয়ে বা একটা টিনেজ মেয়ে যখন প্রেগনেন্ট হচ্ছে বা গর্ভবতী হচ্ছে, তখন অবশ্যই তার ভিতরে মানসিক অবসাদ, হতাশ এগুলো কাজ করে। এক পর্যায়ে দেখা যায় সেটার জন্য মেয়েটা ডিপ্রেশনে চলে যায়, যার কারণে তার শারীরিক অবনতি ঘটে। অনেক সময় এটার ফলে মেয়েরা সুইসাইড অ্যাটেম্প্ট করতে বাধ্য হয়। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন থেকে সম্পর্কগুলো বিষয়ে রোগীরা আসলে কি ঘটনা উল্লেখ করে? গর্ভধারণের ক্ষেত্রে কি ঘটনাগুলো এসে বলে? গর্ভধারণটা যদি হয় কাঙ্ক্ষিত, তাহলে তো সেটা বলা যায় যে প্ল্যান্ট চাইল্ড। আর অনাকাঙ্ক্ষিত যদি ঘটনা ঘটে, আনম্যারিডের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা তারা না বুঝে করে ফেলেছে, বা অনেক সময় আমরা যে বেরিয়ার মেথডের কথা বলি, বেরিয়ার মেথডটা হয়তো বা ইউজ করা হয়নি, তারা যখন একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, যার কারণে হয়তো বা মেয়েরা গর্ভবতী হয়। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের পর গর্ভপাত করতে আসা রোগীদের মধ্যে কি ব্রেকআপ বা সম্পর্ক অবনতি বড় কারণ হয়ে দাঁড়ায়? হ্যাঁ, দাঁড়ায়। কারণ একে অপরের সাথে যখন সম্পর্কে তারা লিপ্ত হচ্ছে, তারা বুঝতে পারছে না যে তাদের সম্পর্কটা কোন দিকে আগাচ্ছে। না জেনে বা না বুঝে যেভাবেই হোক তাদের ভিতরে একটা সম্পর্ক ঘটে গেছে, সেখান থেকে মেয়েটা হয়তো বা প্রেগনেন্ট হয়ে গেছে। তো ছেলেটাও হয়তো বা চাচ্ছে না যে হ্যাঁ রিলেশনশিপে জড়িয়েছি, তো যাই হোক এটা এখানেই শেষ, ব্রেকআপ, আর আগানোর দরকার নেই। বা অনেক ছেলে হয়তো বা বাইরে সম্পর্কে লিপ্ত হচ্ছে, কিন্তু দিন শেষে কি করে তারা বিয়েটা কিন্তু পরিবারের পছন্দ মতো বিয়েটা করে, যার কারণে সম্পর্কটা আর আগায় না বা ওখানেই তাদের বিচ্ছেদটা হয়ে যায়। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন থেকে গর্ভবতী হওয়া অল্প বয়সী মেয়েদের শারীরিক মানসিক পরিস্থিতি কি ধরনের হয়? প্রেগনেন্সি খুবই মধুর একটা বিষয়, সেটা যদি কাঙ্ক্ষিত হয়। তবে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যায় কি একটা মেয়ে যখন আনম্যারিড অবস্থায় সে প্রেগনেন্ট হলো, তার শারীরিক মানসিক দুই ক্ষেত্রেই পরিবর্তন হবে। সে মানসিক অবসাদে ভুগবে, হতাশায় ভুগবে, দেখা যায় একটা পর্যায়ে মেয়েটা ডিপ্রেশনে চলে যায়। তো সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
অনেক সময় এখান থেকে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করতেও বাধ্য হয়। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন থেকে উদ্ধৃত কোনো ঘটনা বা গর্ভপাতের কোনো কাহিনী যেটা আমাদের সাথে শেয়ার করা যায়? আচ্ছা, ঘটনা তো অনেক আছে, তবে আমি যখন নার্সিংয়ে 3rd ইয়ারের স্টুডেন্ট ছিলাম, মিডওয়াইফারি সাবজেক্টের জন্য যখন ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, সেখানকার একটা ঘটনা না বললেই নয়। 14 বছরের একটা মেয়ে, তার মা মেয়েকে সাথে করে নিয়ে হসপিটালে এসেছিল। সমস্যা ছিল যেটা বলল যে মান্থলি যে পিরিয়ড, তো তার পিরিয়ডটা মোটামুটি 4-5 দিন হয়ে গেছে, তারপরেও এখনও ব্লিডিংটা কমছে না, এক্সেসিভ ব্লিডিং হচ্ছে। এই প্রবলেমটা নিয়ে হসপিটালে ভর্তি হলো। তো এরপরে পেশেন্টটাকে রিসিভ করা হলো, অ্যাডমিশন নেওয়া হলো। এরপরে যখন বিভিন্ন টেস্ট করা হলো, আল্ট্রাসনোগ্রাম করা হলো, তো এরপরে জানা গেল কি যে ডায়াগনোসিসে আসলো যে মেয়েটার থ্রেটেন্ড অ্যাবর্শন। তো মেয়েটা তো আনম্যারিড। মেয়ের মা যখন এটা জানতে পারলো পুরোই শকড যে তার মেয়ে তো আনম্যারিড, মেয়ের তো বিয়ে হয়নি, তাহলে কিভাবে এটা সম্ভব। তো এক পর্যায়ে যখন যেহেতু স্টুডেন্ট ছিলাম, তো তারপরে আমরা কয়েকজন মিলে মেয়েটার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম, মেয়েটাকে একটু সাহস দিলাম, দিয়ে যখন জিজ্ঞেস করলাম যে আসলে কি ঘটনা। প্রথম দিকে তো মেয়ে খুব কান্নাকাটি করছিল, বলতে চাচ্ছিল না। এরপরে যখন মেয়েটাকে একটু সাহস দিলাম, আমাদের সাথে ঘটনাটা শেয়ার করলো যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে যে কোনোভাবে হোক সে বুঝতে পারেনি, তাদের ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত সম্পর্ক গড়ে ওঠে, যার ফলে সে কনসিভ করে। তো এরপরে তো মেয়েটা প্রচণ্ড ভয়ে ছিল, তার ফ্যামিলি জানলে কি হবে, তাকে মারবে বা আরো অনেক কিছু তার মনের ভিতরে ভয় চেপে গিয়েছিল। তো এরপরে মেয়েটার বয়ফ্রেন্ড মেয়েটাকে বলে কি যে এরকম আমি অনলাইনে না, আমি গুগলে দেখেছি যে এরকম গর্ভপাত করা যায়, এরকম কিছু মেডিসিন আছে আমি দেখেছি, তো এটা খেলে তোমার কোনো সমস্যা হবে না, স্বাভাবিকভাবে তুমি খাবে, এরপরে তোমার এটা কাজ করে যাবে। তো তারপরে মেয়েটার বয়ফ্রেন্ড মেয়েটাকে মেডিসিন কিনে দেয়, মেয়েটা মেডিসিন খায়। এরপরে তো স্বাভাবিক পিরিয়ড যেরকম হয় সেরকম মেয়েটার পিরিয়ড হয়ে যায়। বাট 4-5 দিন হওয়ার পরেও ব্লিডিং কমার বদলে উল্টো তার ব্লিডিংটা বেড়ে যায়, মেয়েটা অনেক অসুস্থ হয়ে যায়, পুরো অ্যানিমিক হয়ে যায়। এরপরে মেয়েটার ফ্যামিলি থেকে যখন দেখে যে না, মেয়েটা তো কিছুতেই সুস্থ হচ্ছে না, উল্টো আরো সে অসুস্থ হয়ে যাচ্ছে, তারপরে মেয়েটাকে নিয়ে হসপিটালে আসে। পরে তো এই জানা গেল যে আসলে মেয়েটা কনসিভ করেছিল। তো এই ঘটনাটা যখন মেয়েটা আমাদের সাথে শেয়ার করলো, খুব খারাপ লাগলো। যেহেতু মেয়েটার বয়স খুবই কম, 14 বছর, এই বয়সেতেও অনেক কিছু না বুঝে বা তারা প্রপার জানেও না ওইভাবে, যার কারণে এরকম ভুল করে ফেলে। তো এটা খুব হৃদয় বিদারক মর্মান্তিক একটা ঘটনা ছিল। আপনি কি মনে করেন বর্তমানে যে ইউটিউব, ফেসবুকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে নাটকগুলো তৈরি হয়, এটা বর্তমান সমাজে এই ধরনের অপরাধ প্রবণতা সৃষ্টিতে কোনো প্রভাব বিস্তার করে? হ্যাঁ, আমি মনে করি, কারণ ইদানিংকাল আমাদের বাচ্চাদের কথাই যদি বলি, সোশ্যাল মিডিয়ায় তো ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো তো ওপেন একটা প্ল্যাটফর্ম। যখন যেটা মনে চাচ্ছে আমি সার্চ দিলাম, চলে আসলো। এখানে যে আমি ভালো কিছুই দেখবো এমন কোনো কথা নেই। তো সেখানে আমি চাইলেও যেটাই সার্চ দিব, আমার দেখতে মন চাচ্ছে, সেটা আমি সার্চে দিলাম, চলে আসলো। তো সেখান থেকে কিছু অনৈতিক বা অসঙ্গতিপূর্ণ যদি দেখি, তো এখান থেকে আমার ভিতরে একটা খারাপ প্রবণতা চলে আসবে। আর মানুষ কিন্তু পজিটিভ জিনিসের থেকে নেগেটিভ জিনিসটাকেই বেশি ধারণ করে বা ওই জিনিসটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে বেশি। আর টিনেজ বয়সটা তাদের নেগেটিভ জিনিসগুলোর প্রতি আকর্ষণটা বেশি থাকে, এবং তারা যেহেতু জানার আগ্রহটা অনেক বেশি, এই আগ্রহ থেকে তারা এই জিনিসগুলো দেখে এবং সেখান থেকে হয়তো বা অসামাজিক বা অসাধু কার্যকলাপে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলে। তো আমি মনে করি যে হ্যাঁ, এইটা প্রভাব ফেলে, সোশ্যাল মিডিয়াটা প্রভাব ফেলে। আচ্ছা, আপনি বলেছিলেন যে এই বিষয়গুলো, জন্ম নিরোধক যে বিষয়গুলো আছে, যে মেডিসিনগুলো আছে, এগুলো সম্পর্কে তারা কিভাবে জানতে পারছে বা সম্পর্কে তারা বুঝতে পারছে কিভাবে? না, যেহেতু একটু আগে একটা ঘটনা বললাম যে একটা মেয়ের বয়ফ্রেন্ড, তো এখন কিন্তু আমরা অনলাইনে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে কিন্তু এই জিনিসগুলো চলে আসে। আমি যেটাই সার্চ দিব, আমার যে জিনিসটা সম্পর্কে আমার কোনো নলেজ নেই বা আইডিয়া নেই, আমি জানতে চাচ্ছি, তো আমি সার্চ দিলে এই জিনিসটা চলে আসবে, এবং এটার কাজ কি, এটা কিভাবে কাজ করে, এটা কিন্তু আমি চাইলে আমি জানতে পারি। আমি একজন রেজিস্টার্ড নার্স, বাংলাদেশ নার্সিং কাউন্সিল। কর্মস্থল হচ্ছে আমি গভর্নমেন্ট জব করি, কুর্মিটোলা জেনারেল হসপিটাল আমার কর্মস্থল। আমি এখানে সিনিয়র স্টাফ নার্স পদে 2016 থেকে 2025 অবধি এখন অবধি কাজ করে যাচ্ছি। আপনি কি লক্ষ্য করেছেন যে ভ্যালেন্টাইন্স ডে কয়েক মাস পরে গর্ভপাতের সংখ্যা বেড়ে যায়? আসলে
গর্ভপাতের সংখ্যা তো এখন আমার যেটা মনে হয় যে অনেক বেশি, কিন্তু ভ্যালেন্টাইন ডে এটা উপলক্ষে বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। এটা তো আসলে সঠিক কোনো জরিপ এখনো ওইভাবে হয়নি, পাবলিশড হয়নি, কিন্তু এখন যেটা আমি লক্ষ্য করছি খুব অল্প বয়সী মেয়েরা গর্ভবতী হয়ে পড়ে, কারণ সোশ্যাল সাইট, বিভিন্ন প্ল্যাটফর্ম, এখন তো সবকিছু ওপেন, খোলা খাতা সবার সামনে। ভ্যালেন্টাইন্স ডে এর পর কি কিশোরী বা কলেজ পড়ুয়া মেয়েদের গর্ভপাতের জন্য বেশি আসতে দেখা যায়? আর যদি এসেও থাকে তাদের বয়স কিরকম? গর্ভপাতের জন্য আসলে যারা আসে বেশিরভাগ আনওয়ান্টেড প্রেগন্যান্সি, এবং এরা বেশিরভাগ টিনেজের হয়ে থাকে, কারণ এই সময়টা নিজেকে কন্ট্রোল করার যে একটা ব্যাপার থাকে সেটা কিশোরী বয়সের মেয়েদের মধ্যে সেটা কম থাকে, এবং তারা সহজেই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে তারা খুব অল্প সময়ের মধ্যে প্রতারিত হয়, এবং এক কথায় যে প্রেগনেন্সি, আনওয়ান্টেড প্রেগনেন্সি যেটা, এটা খুব সহজেই তাদের মধ্যে চলে আসে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের পর গর্ভপাতের জন্য আসা মেয়েদের সঙ্গীরা কি তাদের সঙ্গে আসে নাকি তারা একাই আসে? এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এই সঙ্গীরা আসে না, কারণ এরা খুব সুসময়ের বন্ধু, তাদের আখের গোছায় তারা কেটে পড়ে। আর যখন একটা মেয়ে সাফারার তো মেয়েকেই করতে হয়, তো সে যখন সাফার করে বা তার ব্যাপারটা জানায় যে তার সঙ্গীকে বা তার বয়ফ্রেন্ড, তাকে যখন সে জানায় যে তার প্রেগনেন্সির খবরটা, সে সহজেই কেটে পড়ে, এবং সে চিন্তা করে যে বিষয়টা যেভাবে ধামাচাপা দেওয়া যায় আর কি, এটা আমাদের সামাজিক ব্যবস্থা, সিস্টেম আর কি। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন থেকে তৈরি হওয়া সম্পর্কগুলোতে রোগীদের মধ্যে কি মানসিক চাপ বা বিচ্ছেদের গল্প এরকম কি শোনা যায় বা শুনেছেন? আসলে মানসিক চাপ তো হয়েই যায়, যেটা বললাম যে এর কারণে যখন একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি বা একটা অকারেন্স ঘটে, তখন এটা তো চাই ছেলেটা তার দায়িত্ব নিক, কিন্তু ছেলেটা তো তখন অবশ্যই স্বাবলম্বী থাকে না, একটা কিশোর বয়সের ছেলে, এবং তার পারিবারিক সেই সাপোর্টটা, সামাজিক সেই সাপোর্টটাও থাকে না, অবশ্যই সে দূরে সরে যায় মেয়েটা। এমন অবস্থায় একটা মেয়ে প্রচুর মানসিক চাপের মধ্যে পড়ে, এবং সে বন্ধু বান্ধব থেকে একসময় ডিটেচড হয়ে যায়, পরিবার থেকে একার মতো জীবনযাপন করে, যার ফলশ্রুতিতে অনেক আত্মহত্যার মতো ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের সময় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কারণ হিসেবে রোগীরা কি ধরনের ঘটনা উল্লেখ করে? অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ আসলে কি ধরনের ঘটনা, এটা তো আসলে ঘটনা ঘটিয়েই আসে আমাদের কাছে, ঘটনাটা তো আর ঘটানোর যে ব্যাপারটা সেটা তো আর আমাদেরকে জানায় না, ঘটনার পরের ব্যাপারটা আসলে আমরা বলতে পারি। ঘটনা ঘটার পরে এবং তারও পরে যে ব্যাপারটা ঘটে, যে এখানে 100%-এর মধ্যে 50% হয়তো বাচ্চা নষ্ট করার যে সস্তা ওষুধগুলো সেগুলো খেয়ে তারা সমাধান করে ফেলে বিষয়টাকে, আর 50% যারা সমাধান করতে যে বিপদে পড়ে, ঘটনাটা সেখানেই ঘটে, তখন তারা চিকিৎসকের শরণাপন্ন বা আমাদের মতো নার্সদের শরণাপন্ন হয় এবং সলিউশন খুঁজে যে কি করা যায়। অনেক রক্তক্ষরণ নিয়ে অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, ঘটনা অহরহ ঘটে থাকে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের পরে গর্ভপাত করতে আসা রোগীদের মধ্যে কি ব্রেকআপ বা সম্পর্কের অবনতি বড় কারণ হয়ে দাঁড়ায়? ডেফিনেটলি, কারণ একটা অকারেন্স তো ঘটেই গেছে, আনওয়ান্টেড প্রেগনেন্সি, সেখান থেকে তো একটা ছেলে সে তার মতো সরে যেতে চাইবে, কোনোভাবেই একটা মেয়ের দায়িত্ব নেওয়ার মতো যার যোগ্যতা আছে, যে ছেলে বল, সে কখনোই এরকম ঘটনা ঘটাবে না যে একটা মেয়ের সাথে কি বলবো অসামাজিক কোনো কার্যক্রম করতে। সে তার সময়টাকে কাজে লাগায়, এনজয় করার পরে সে যখন চলে যায়, মানসিক চাপে তো মেয়েটা পড়ে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন থেকে গর্ভবতী হওয়া অল্প বয়সী মেয়েদের মানসিক ও শারীরিক পরিস্থিতি কি ধরনের হয়? মানসিক এবং শারীরিক পরিস্থিতি আসলে দুইটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। একটা মানুষ যদি মানসিকভাবে ভালো না থাকে, ফিজিক্যালিও সে ভালো থাকতে পারে না, মানসিক ইফেক্টটা তার ফিজিক্যালি সবসময় পড়ে। একটা ব্রেকআপ যখন হয় একটা মানুষের, সেটা যে কোনো ব্রেকআপই, যেটা যে কোনো বয়সের ব্রেকআপই, প্রথম ভালোবাসা বা প্রথম জীবনের কোনো এরকম দুর্ঘটনা ঘটে থাকে, সেটা তার মনে এতটাই দাগ কাটে, কিছু কিছু ক্ষেত্রে তারা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন থেকে উদ্ভূত কোনো ঘটনা বা গর্ভপাতের কাহিনী কি আপনার স্মরণে রয়েছে যা বিশেষভাবে উল্লেখযোগ্য? আসলে অনেক ঘটনাই তো আছে, তো একটা ঘটনা আমি বলি। আমি তখন নার্সিং এর 4th ইয়ার স্টুডেন্ট, তো আমি এরকম গাইনি ওয়ার্ডে ডিউটি করতাম সেই সময়টা, সেটা ছিল 2008 সাল, বেশ কিছুদিন আগেরই ঘটনা। তবুও যেহেতু এটাই আমার মনে দাগ কেটে আছে, এটাই আমি শেয়ার করি। ব্যাপারটা ছিল এরকম, একটা 12 বছরের মেয়ে, আনওয়ান্টেড প্রেগনেন্সি,
তার মা বাবা তাকে নিয়ে আসছে। যখন আমরা তাকে পেশেন্টটাকে রিসিভ করলাম এক্সেসিভ রক্তক্ষরণে সে শকে আছে, আমাদের ভাষায় যেটা আমরা বলি শক সিনড্রোমে আছে। যেটা বলছিলাম আর কি, ওই পেশেন্টটার জন্য প্রচুর রক্তের দরকার ছিল, কিন্তু ওই সময় ওনারা রক্ত ম্যানেজ করতে পারেনি, কারণ সম্ভব ছিল না একটা দিনের মধ্যে 10 থেকে 15 ব্যাগ ইউনিট ব্লাড। এটা আসলে তখন সেই সময়ের জন্য এটা ডিফিকাল্ট ছিল, কারণ সোশ্যাল সাইট তখন এতটা অ্যাক্টিভ ছিল না, মানুষ এত অবগত ছিল না সোশ্যাল সাইট সম্পর্কে। একটা পর্যায়ে পেশেন্টটা মারা গেল। মারা যাওয়ার পরে আমরা পেশেন্টের মা এবং বাবা বা তার পরিবারের যে সদস্যরা ছিল তারা আমাদেরকে বললো যে পিছনের ঘটনাটা, যে কেন আজকে তার মেয়েটা মারা গেল। তারা দুঃখ করছিল, তারা বিলাপ করে কান্না করছিল যে একটা ছেলের সাথে তার মেয়ের এরকম অ্যাফেয়ার ছিল, তার ফলশ্রুতিতে ফুসলা এসে নিয়ে গেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গাতে দেখা করতো। একটা সময় মেয়েটা প্রেগনেন্ট হয়ে পড়ে এবং ছেলেটাকে যখন বিয়ের জন্য বলে, ছেলে আর তাকে বিয়ে করতে রাজি হয়নি। রাজি না হওয়াতে মা বাবার তো সামাজিক অবস্থান বলে একটা কথা আছে, আমাদের সমাজ তো আসলে এই ধরনের মেয়েদেরকে কখনোই আমরা ভালোভাবে দেখি না। তো ওই সময় তারা কোথাও কোনো ডাক্তারের শরণাপন্ন হয়নি বা হসপিটালে যায়নি বা কোনো স্বাস্থ্যকর্মী বা নার্স কারো শরণাপন্ন হয়নি যে একটা সঠিক গাইডলাইন তাদেরকে দিবে এরকম। তার একটা কবিরাজের শরণাপন্ন হয়েছিল এবং উনি তাদেরকে একটা গাছ দিয়েছিল, গাছের ডাল, যেটাকে সার্ভিক্স দিয়ে ইউটেরাসে প্রবেশ করানো হয়েছিল। খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল, যেটা একদম তার ইউটেরাসটাকে ছিদ্র করে দিয়েছিল। অ্যাবর্শন তো ঘটেই ছিল, তার জীবনের অ্যাবর্শন হয়ে গেছিল ওই দিনকেই। তো এটা খুবই দুঃখজনক একটা ঘটনা, যেটা আমি আসলে সবসময় আমার মনে দাগ কাটে এবং আমি চিন্তা করি, এবং আমার কাছে যদি কখনো কোনো যুব সমাজ বা এই ধরনের কোনো পেশেন্ট আছে তাদেরকে আমি সবসময় বোঝাই বা বলি যে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে, কোনো কিছু হলে যাতে তার পরিবারের সাথে শেয়ার করে, বাবা মার সাথে শেয়ার করে, ভাই বোন অন্তত কারো না কারোর সাথে পরিবারে যেন শেয়ার করে, তাহলে অন্তত ভুলগুলো থেকে যুব সমাজ বা কিশোর সমাজ বা কিশোরী সমাজ তারা অনেকটাই ভুল পথে যাবে আর আসলে সবকিছু তো যেমন ভালো দিক আছে, প্রত্যেকটা জিনিস একটা খারাপ দিকও থাকে, প্রত্যেকটা ওষুধেরও এরকম একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, প্রত্যেকটা মানুষেরও। তো সোশ্যাল সাইট যেমন আমাদের জীবনে আশীর্বাদ, এরকম অভিশাপও কোনো ক্ষেত্রে। তার ব্যবহারের মানে আমরা ব্যবহারটা কিভাবে করছি বিষয়টা আসলে সেটা। এখন আসলে যেটা বলবো, গুগল সার্চ করে আমরা সবকিছুই পেয়ে যাই খুব সহজে, তাই আমরা সাহসও পেয়ে যাই অনেক কিছু করতে, আমাদের ভয়ে এটা আর কাজ করে না। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আমরা বাড়ির বাইরে কোনো ছেলে দেখলে আমাদের বাবা মা আমাদেরকে বকা দিত, আমরা যাতে তাদের সাথে কথা না বলি, বা আমরা যদি কখনো কোনো এমন হয়েছে যে স্কুলে যাওয়ার পথে আমাদের সাথে পরে এরকম কোনো ছেলের সাথে কথা বলতাম, আমরা চারিদিকে তাকাইতাম একবার যে আমাদের বাবা মাকে বা আমাদের পরিবারের কোনো সদস্য বা সিনিয়ররা কেউ দেখেছে কিনা। এটা আমাদের জন্য অনেক বেশি কিছু ছিল, কিন্তু এখন তো সেই ভয়টা নেই। এখন আমরা সবাই অনেক মানে সভ্য সমাজে আমরা আগায় গেছি এক কথায়। এই আগানোটা হয়তো আমাদের জন্য অনেকটা কাল হয়ে দাঁড়াইছে। সাথে তো সোশ্যাল সাইট, ফেসবুক, ইমো, ভাইবার, ভিগো অ্যাপ, এগুলো আমাদের জন্য আছে। তো এগুলোর ভালো দিক যেমন আছে, খারাপ দিকটাও ঠিক এরকমই। যেমন খুব সহজেই আমরা একটা ওষুধের নাম জেনে যাই, যে ওষুধটার মাধ্যমে আমরা জানি না যে ওষুধটা খেলে আমাদের পরবর্তীতে আমাদের এর সাইড ইফেক্ট কি, এর থেকে পরিণাম কি, এগুলো আমরা কিছু না জেনেই খেয়ে ফেলি। কন্ট্রাসেপটিভ পিল আছে, ইমার্জেন্সি পিল আছে, এখন এমন ইমার্জেন্সি পিল বেরোয়েছে যেটা 72 ঘন্টারও পরে কাজ। এগুলো খুবই হাই রিস্ক। আমরা কখনোই এগুলো সাজেস্ট করবো না যে কোনো চিকিৎসক, গাইনি চিকিৎসক, গাইনি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো খাওয়া নিষেধ। কিন্তু আমাদের দেশের ব্যবস্থা মানে আমি কি বলবো, যে ফার্মেসি গুলো তো এখানে হয়তোবা নীতিমালা আছে, কিন্তু নীতিমালাটা সবাই ফলো করে না ওইভাবে, যে যার কারণে তারা চিরে এই ওষুধগুলো পেয়ে যায় এবং বিভিন্ন সময় যেটাকে বলো অসামাজিক কাজ, এগুলোতে লিপ্ত হয়।